স্বাগত আমাদের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ। রোগীর চাপ বাড়ায় চাপের মোকাবেলা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে ৩৫ শয্যার বিশেষায়িত নতুন ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। এই মুহূর্তে ২৩০০ শয্যার হাসপাতালটিতে সব মিলিয়ে ৪০ শয্যার আইসিইউ আছে। এগুলিতে কম টাকায় সেবা নেওয়া গেলেও এখানে শয্যা পাওয়াই বিরাট চ্যালেঞ্জ। তবে নতুন ইউনিট চালু করা হলে এই সমস্যার সমাধানে আশা করছেন কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এর বাইরের চিত্র এটি। উৎকণ্ঠিত স্বজনদের দিনের পর দিন প্রতীক্ষা, কবে তার রোগী সুস্থ হবে, কবে ফিরবে বাড়ি। ২০ শয্যার এই আইসিইউতে আসন পাওয়াই কঠিন, তাই চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে যাওয়া ছাড়া উপায় থাকে না স্বজনদের। কিন্তু বেসরকারি হাসপাতালের আইসিইউ ঘুরে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয় অনেককেই। রোগী মাত্র 4 দিন হয়েছে, আর এর আগে ছিল সেন্ট্রালে 3 মাসে 15 লাখ টাকা বিল দিয়ে আসছি। সেলিনা হাসপাতাল আছে মিরপুর মাজারোড, ওটা হয়েছে গিয়ে কোনো চিকিৎসাই দেয় নাই, ওইখানে ভর্তি করছে, কোনো চিকিৎসা দেয় না। এখানে আইসিইউ বেড খালি ছিল না, কিন্তু তার আইসিইউ সাপোর্টটা খুব নেসেসারি ছিল। তখন ট্রমা সেন্টারে নিয়ে গেছিলাম। ট্রমা সেন্টারে 9 দিন ছিল। টোটাল আমরা বাইরে থেকে ওষুধ কিনে লাগে, ওখানে টোটাল 2 লাখ টাকার মতো গেছে আর কি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকও স্বীকার করলেন একথা। ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ট্রিমেন্ডাস প্রেশার ইজ দেয়ার। এই মুহূর্তে 192 জনের একটা লিস্ট আছে যে তারা আইসিইউতে পেশেন্ট আনতে নাম লিখে গেছে। 5 to 7 days 10 days দে আর ওয়েটিং। বিভিন্ন ক্লিনিকে রাখছে, আমাদের কাছে আনতে চায়। তবে এই অবস্থার উন্নতি ঘটতে যাচ্ছে শীঘ্রই। পরিচালক জানালেন, এই আইসিইউ এর পাশাপাশি ৩৫ শয্যার বিশেষায়িত আইসিইউ খোলা হবে খুব তাড়াতাড়ি। এজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও প্রস্তুত। 2 উইক্সের মধ্যে ইনশাল্লাহ আমরা 35 বেডের স্পেশাল আইসিইউটার কাজ আরম্ভ হয়ে যাবে। আমরা লোক পেশেন্ট দিতে পারবো। এটা পেডিয়াট্রিক্স একটা ব্লক থাকবে, একটা গাইনিয়ান অপসের জন্য একটা ব্লক থাকবে, নেফ্রোলজির একটা ব্লক থাকবে, আর জেনারেল আইসিইউ থাকবে 20টা বেড। তবে নতুন আইসিইউ এর জন্য নতুন লোকবল নিয়োগ হয়নি এখনো, তাই আগের জনবলেই আপাতত চালাতে হবে নতুন আইসিইউ। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইসিইউ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সার্ক সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্ট এর প্রাক্তন সভাপতি অধ্যাপক খলিলুর রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন। অধ্যাপক খলিলুর রহমান, আপনাকে স্বাগতম। আমরা জানি যে বাংলাদেশের যে আইসিইউ প্রতিষ্ঠা 34 বছর আগে আপনার হাত ধরেই প্রথম আইসিইউ বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল। তো আমরা প্রথমে একটু জানতে চাইব যে এই সেবা কতটা প্রয়োজন হয় এবং কোন ধরনের রোগীর জন্য প্রয়োজন হয়। ধন্যবাদ। কতগুলো শল্য চিকিৎসা আছে যাদের আউটকাম নির্ভর করে পরবর্তী ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মাধ্যমে তাদের চিকিৎসা দেওয়ার উপরে। তো বাংলাদেশে প্রথম যে আইসিইউ তৈরি হয় সেটাও সে কারণেই হার্ট হাসপাতাল, যেটাকে আমরা এনআইসিভিডি বলি, সেখানেই প্রথম যখন অপারেশন শুরু হলো তখন আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের পোস্ট অপারেটিভ দেখাশোনার জন্য আইসিইউ দরকার। তখনই 1980 সালে 4 বেডের একটা আইসিইউ শুরু হয় ওখানে। তো যেহেতু কতগুলো বিশেষ অপারেশনের জন্য পোস্ট অপারেটিভ আইসিইউ লাগেই, আর লাগে বিভিন্ন রোগে হঠাৎ করে কোনো একটা ক্রাইসিস হলে পারে, এবং যে ক্রাইসিস থেকে চিকিৎসা দিলে রোগীটার মোটামুটি সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, তাদের বেলায় এই আইসিইউটা প্রয়োজন। যেমন ধরেন অনেক সময় আমরা দেখি অ্যাকুট ব্রঙ্কোস্প্যাজম, হাঁপানির রোগী শ্বাস নিতেই পাচ্ছে না, এবং কনভেনশনাল যে সমস্ত চিকিৎসা আছে সেগুলো দিয়েও চিকিৎসা হচ্ছে না, তাকে যেমন আমরা আইসিইউতে নিয়ে চিকিৎসা দেই। অর্থাৎ বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে শ্বাস নেওয়ার চিকিৎসা বা ভেন্টিলেশন, এটার ব্যবস্থা করলে তার কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু বাংলাদেশে যেই যত সংখ্যক আইসিইউ প্রয়োজন আছে তার তুলনায় অনেক কম আছে। আমরা জানি যে সবসময়ই আইসিইউতে ভর্তি হওয়ার জন্য রোগীদেরকে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, অনেক সময় পাওয়াও যায় না। আমরা এই যে আইসিইউ, আমরা জানি যে ঢাকা মেডিকেল কলেজেও নতুন করে 35 শয্যার একটি হচ্ছে। তো এই বিস্তারটা কতটুকু হচ্ছে বলে আপনার মনে হয়? সাম্প্রতিক সময়ে আইসিইউ প্রতিষ্ঠা কি বেড়েছে নাকি প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না? বিস্তারের কথা যদি বলেন তাহলে এভাবে বলতে হয়, বর্তমানে সরকারের আছে 10টা আইসিইউ, মেডিকেল কলেজ আর বিশেষায়িত হাসপাতাল মিলে। সব মেডিকেল কলেজে সরকারও খুলতে পারেননি, যদিও আগের মন্ত্রী মহোদয় এই মাহবুবা জান্নাতকেই একটা
ইন্টারভিউয়ে বলেছিলেন যে আমরা প্রায় সমস্ত জেলা হাসপাতালে আইসিইউ খুলবো, এবং সেই জন্য প্রক্রিয়া শুরু হয়েছিল, যন্ত্রপাতি এসেছিল, জায়গা টাকা সিলেক্ট হয়েছিল। তো বর্তমানে সরকারি 10টা আর বেসরকারি আছে প্রায় 60টার মতো আইসিইউ। তারপরও একটা জেনারেল হাসপাতালে যেখানে অ্যাকুট ইমার্জেন্সি রোগী ভর্তি হয় তাদের আইসিইউ বেড সংখ্যা হওয়ার কথা 100-তে 4টা। তাহলে প্রতি চিন্তা 100 জন করেন, রোগী থাকলে 4টি আইসিইউ বেড থাকা উচিত যদি সেটা জেনারেল হাসপাতাল হয়। তাহলে দেখেন হার্টের দলে কিন্তু বেশি, আচ্ছা, যারা নেফ্রোলজি বা কিডনি তাদের আরও বেশি, অ্যাকুট ট্রমা যারা করবে তাদের আরও বেশি। জেনারেল হাসপাতাল মানে জ্বর জারি রোগীও নেয়, অ্যাকুট ট্রমাও নেয়, অন্যান্য রোগ, এইগুলো জেনারেল হাসপাতাল। তো সেই তুলনায় ঢাকা মেডিকেল কলেজে উনি এইমাত্র পরিচালক সাহেব বললেন 35 নতুন আইসিইউ হবে, তারপরও এখন 20টা 35-55, তারপরও কিন্তু সংখ্যানুপাতে অনেক কম, অনেক কম। তবে আসার কথা এই বিস্তৃত হলেই আস্তে আস্তে কোনো না কোনো সময় হয়তো এগুলো সুষ্ঠুভাবে চলা শুরু করবে এবং আরও এক্সপানশন হবে। সুষ্ঠুভাবে চলা শুরু করবে বললেন, যে সুষ্ঠুভাবে চলার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি, লোকবল অথবা অন্যান্য? হ্যাঁ, এই সবগুলো তো আছেই। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রশিক্ষিত জনবলটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আচ্ছা, আইসিইউটা কিন্তু খুব নার্স ডিপেন্ডেন্ট, এই জন্য কথাটা কেয়ার, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। কেয়ার তো নার্সরাই দেয় না, কেয়ার তো ডাক্তারদের দেয় না। ডাক্তাররা চিকিৎসা দেয় ঔষধের মাধ্যমে বা শল্য চিকিৎসার মাধ্যমে, কেয়ারটা নার্সের। এই নার্সিং কেয়ারের জন্য আইসিইউ ট্রেন নার্সের খুবই প্রয়োজন। এটা অবশ্য আমাদের এখানে আছে। সরকারি পর্যায়ে আইসিইউ ট্রেনিংয়ের জন্য 6 মাস এ ধরনের একটা ব্যাপ্তি ট্রেনিং পিরিয়ড আছে, সেটাতে অনেকে ট্রেনিং নিয়ে বেরিয়ে গেছে, এবং এটা বিএসএমইউতে হয়, একসময় হার্ট হাসপাতালে হতো। এটা আছে। তার সাথে আরও কতগুলো যে টেকনিক্যাল পিপলের ট্রেনিংয়ের দরকার, সেটা আমরা একটু পিছিয়ে আছি, সেটা একটা। তারপরও চিকিৎসকদের ট্রেনিং, অর্থাৎ আইসিইউ ট্রেনিং, আইসিইউতে যারা কাজ করে, বর্তমানে আমরা 90% কেসেই অ্যানাস্থেটিস্ট দিয়ে চালাই। অ্যানাস্থেটিস্টরা অস্ত্রোপচারের সময় যেভাবে পেশেন্টদের মেনটেন করে, রক্ষণাবেক্ষণ করে, ভেন্টিলেশনের চিকিৎসা, ভেন্টিলেশনের কেয়ার নেয়, কার্ডিওভাস্কুলার কেয়ার নেয়, অনেকটা আইসিইউ কেয়ারের সাথে তাদের ওই সময়টা আইসিইউ কেয়ারের মতোই। ঠিক আইসিইউতে যতটা কেয়ার নেওয়া দরকার অ্যানাস্থেটিস্ট দেওয়ারত অবস্থা সেভাবেই তাকে কেয়ারফুল থাকতে হয়, এবং ওষুধপত্রের মাধ্যমে তার রোগীর সমস্ত ভাইটাল সায়েন্সগুলো, ভাইটাল সেন্টারগুলো অ্যাক্টিভেট রাখতে হয়। সুতরাং অ্যানাস্থেটিস্টরা এখনও পর্যন্ত আমাদের দেশে প্রায় 95% আইসিইউ তারাই চালাচ্ছে। তবে একটা আইসিইউ কোর্স শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, সেখানে জেনারেল মেডিসিনের লোকজন বা কার্ডিওলজির লোকজনও ভর্তি হতে পারবে, সেখান থেকেও তৈরি হয়। তো এক কথায় বলা যায় যে প্রশিক্ষিত লোকবল, যন্ত্রপাতি অবশ্য বেশ অ্যাভেলেবল, যন্ত্রপাতি বেশ অ্যাভেলেবল এই ক্ষেত্রে, কারণ দুনিয়াব্যাপী আইসিইউর চাহিদা এত বেড়ে গেছে যে সে তুলনায় যন্ত্রপাতিও প্রচুর তৈরি হয়, এবং মোটামুটিভাবে ডিপেন্ডেবল যন্ত্রপাতি আমাদের দেশে আপনি ইচ্ছে করলে 7 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন। যন্ত্রপাতির পর্যাপ্ততা আছে। এখন আরও একটু আমাদের লোকবল যদি ভালো করা যায়, এবং আর একটা জিনিস হচ্ছে পরিবেশটা, অর্থাৎ আমাদের এমন একটা পরিবেশে আইসিইউগুলো থাকে যেখানে লোকজন যাচ্ছে আসছে, ইনফেকশন প্রিভেনশনের কোনো একটা সিস্টেম নেই, যার জন্য আউটকামটা অত ভালো হয় না। অনেক সময় কিন্তু বিভিন্ন সময় আমরা শুনতে পারি যে এই যে ইনফেকশনের কারণে সরকারি বেশ কিছু আইসিইউ ঠিক মতো কাজ করতে পারে না। তো এইটা আসলে প্রতিরোধ করবার জন্য কি ব্যবস্থাপনার দিক থেকে কোনো উদ্যোগ নেওয়া প্রয়োজন? সম্পূর্ণ ব্যবস্থাপনারই কাজ এটা। যেরকম আমি জানি যে এখানে এই শহরে যে বড় বড় হাসপাতাল যেগুলো প্রাইভেট সেক্টর আছে, ওখানে আপনি আইসিইউতে কোনো সময় যেতে পারবেন না। ওদের একটা পিরিয়ড আছে, সেই পিরিয়ডে আপনি বাইরে বসে থাকবেন, তারা এসে রুগী সম্বন্ধে আপনাকে জানাবে, এবং খুব প্রয়োজন না হলে আপনাকে ভেতরে ঢুকতেই দেবে না। কিন্তু আমাদের সরকারি হাসপাতালে তো এগুলো করলে তো ভেঙে ফেলবে। আমার বাবা মারা যাচ্ছে আর আপনি আমাকে তাকে দেখতে দেবেন না, ভেঙে ফেলবে। কিন্তু এখানে একটু স্ট্রিক্ট করা গেলে এখানে মানুষকে আমাদের যদি বোঝানো যায়, জনসচেতনতার দরকার। জনগণকে বুঝতে হবে যে ডাক্তার তোমাকে কাছে দিতে যাচ্ছে না, তার জন্য রোগীরই মঙ্গল, এই রিয়ালাইজেশনটা দরকার। একটা জিনিস যে এই যে নতুন নতুন আইসিইউগুলি হচ্ছে, এইগুলির ব্যবস্থাপনার ক্ষেত্রে সমন্বিত কোনো বিষয় আছে কিনা, নাকি আলাদা আলাদা প্রত্যেকটা হাসপাতাল নিজেদের মতো চলছে? একটা ধরেন ইন্টারন্যাশনাল প্রোটোকলস কিছু আছে চিকিৎসার ব্যাপারে। আমেরিকানরা খুব এগিয়ে আছে, ইউরোপিয়ানরাও, ব্রিটিশরা, ওদের প্রোটোকল আছে যে এই রুগীটা আসলে 1 2 3 4 5 6 করে করতে হবে, এবং নিজস্ব হাসপাতালেরও কিছু
আপনি মডিফাইড প্রোটোকল করেছে, আমাদের দেশের মতো করে করেছে। বড় বড় হাসপাতালে সবারই প্রোটোকল আছে, সরকারি হাসপাতালও আছে, অত ভালো নাই। সুতরাং সেইভাবে তারা চিকিৎসাটা দিয়ে থাকে। আর ব্যবস্থাপনার ক্ষেত্রে সব জায়গায় লেখা দেখবেন, কাউকে ভেতরে যেতে হবে না, কেউ মাস্ক পরে যেতে হবে, ড্রেস চেঞ্জ করে যেতে হবে, মানে না, লোকে মানতে চায় না। লোকে মানানোটাই লোকে সবচেয়ে বেশি এই লোকের ধারণাটা বদলানোর দরকার যে এটা কত প্রয়োজন। বিশেষ করে আইসিইউতে যে সমস্ত রোগী থাকে না, তারা ইনফেকশনে খুব ভালনারেবল, তাদের শরীরের ওই ক্ষমতাই নেই আপনাকে। আমি যেরকম মোটামুটি সুস্থ মানুষ, আমাদের একটা ইনফেকশন চট করে আমাদের গায়ে বসতে পারবে না, গাঁথতেই পারবে না, কিন্তু ওই আইসিইউতে থাকা রোগীদের খুবই সহজেই তারা সংক্রমণের শিকার হয়ে যায়। জি, অধ্যাপক খলিলুর রহমান, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটা বিরতি নিয়ে এসে তারপরে আবার একটু জানতে চাইবো যে আইসিইউর ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কি করণীয় আছে। দর্শক, আশার বাংলাদেশের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। আইসিইউ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক খলিলুর রহমান। খলিলুর রহমান সাহেব, আমরা যেটি জানছিলাম, একটু বিস্তারিত জানতে চাইবো যে আইসিইউর ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি, এটা রোগীর ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলি আপনারা সহসা সবসময় মোকাবেলা করছেন। আমার অভিজ্ঞতাতে বলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জেনুইন রোগীর অ্যাডমিশন। জেনুইন রোগী মানে আমি মিন করি যাদের আইসিইউর কেয়ার দিয়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে। কাদের নেই? যেমন ধরেন ক্যান্সারে ভুগছে একজন ভদ্রলোক, যেমন ধরেন 80 বছরের ঊর্ধ্বে একজনের স্ট্রোক হয়ে গেছে, সেরিব্রাল স্ট্রোক, প্যারালাইজড। আচ্ছা, যেমন ধরেন লিভার সিরোসিসে ভুগে ভুগে লিভারটা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন হয়ে গেছে। এ ধরনের রুগীদের আইসিইউতে ঢুকিয়ে কোনো লাভ নেই। কিন্তু হয় কি, যখন রুগী শ্বাস নিতে পারছে এরকম একটা পরিস্থিতি আসে, সাধারণ মানুষ মনে করে আইসিইউতে নিয়ে গিয়ে শ্বাসের যন্ত্রের সাথে লাগালেই সে সুস্থ হয়ে যাবে। তা তো নয়। শ্বাসটাকে চালাতে গেলে তার অন্যান্য অর্গান, লিভার, কিডনি, এদেরও কর্মক্ষমতা থাকতে হবে। এগুলো যদি একই সাথে কর্মক্ষম না হয়, তাহলে আইসিইউতে একটা কাজ সত্যি সুন্দরভাবে করা যায়, সেটা হচ্ছে শ্বাসের ব্যবস্থা। মেশিনে লাগিয়ে দিলেন, মেশিন চালু করে দিলেন, সে একটা নির্দিষ্ট মাত্রায় পেশেন্টের অক্সিজেন সরবরাহ এবং কার্বন ডাইঅক্সাইডকে রিমুভ করার চেষ্টা করবে, সেটা সে করতে পারবে। কিন্তু শুধু ওইটাই তো বেঁচে থাকার একমাত্র কাজ নেই। অনেক সময় দেখা যায় যে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনের ক্ষেত্রেও এই ধরনের কনফিউশন মানুষের এই জন্যই হয় যে আমি মেশিনে দেবো কিনা, দিয়ে কি আমার কোনো লাভ আছে। এই যে বললাম, যে কথাগুলো বললাম, এই ধরনের রুগী তো দিয়ে লাভ নেই, কিন্তু রুগীটাকে হয়তো ঠেলে পাঠিয়ে দিয়েছে। তখন ডাক্তার চিন্তা করছে একে একটা ভেন্টিলেটর লাগিয়ে দিলে ওই বেডটা ধরেন অ্যাটলিস্ট কিছু না করলেও 2-3 দিন তো অ্যাকিউটলি এনগেজ থাকবে। শুনলেন তো 192 জন রুগী ঢাকা মেডিকেল কলেজে ওয়েট করছে আইসিইউতে নেওয়ার জন্য। এর মধ্যে জেনুইন কিছু আছে, যেমন ধরেন যে বললাম একটা অ্যাজমার রুগী আছে, যেমন ধরেন গুলেনবাড়ি সিনড্রোম বলে একটা অসুখ আছে, উপর থেকে আস্তে আস্তে প্যারালাইসিস হতে থাকে। 3 সপ্তাহ ভেন্টিলেট করলে একদম আগের মতো সুস্থ হয়ে চলে যাবে। একদম তার কোনো রেখাই থাকবে না তার শরীরে যে তার এই ধরনের একটা রোগ হয়েছিল, শুধুমাত্র তাকে ঠিক মতো ভেন্টিলেটর কেয়ারটা দিতে গেলে। এই সিদ্ধান্তটা তাহলে কিভাবে নেওয়া হয়? এটা ডাক্তার এবং এটা এক্ষেত্রে হয়তো একটা কম্বাইন্ড আসতে পারে, রেফারিং ফিজিশিয়ান এবং আইসিইউ স্পেশালিস্ট, দুজন মিলেই হয়তো নিতে পারে। তবুও রেফারিং ফিজিশিয়ানদের জানা উচিত কোন রুগীটাকে আইসিইউতে দিলে পরে সত্যি সত্যি রুগীটার একটা সুযোগ আছে। গড়পড়তা রুগী আইসিইউতে দেওয়া, কিন্তু সেটাই হয়। কিন্তু এই ক্ষেত্রে মানুষেরও বোঝার নিশ্চয়ই আমাদের দেশে তো হেলথ এডুকেশন তো ওইভাবে ব্যাপক না, ব্যাপ্তি লাভ করেনি, যাতে মানুষ সবসময় বুঝতে পারে কোন রুগীটা কি অবস্থা। না, আমরা তো ওইভাবে মানুষকে বোঝাইও না, আর সেভাবে সুযোগও হয় না তাদেরও জানার সুযোগ নেই। ওদের দোষ দিয়ে লাভ নেই। যেরকম ধরেন হাসপাতালে আসা উচিত না, বা হাসপাতালে কম আসা উচিত, রোগীর বিছানার কাছে বসা উচিত না, এগুলো তো সব সময় বলছি, কিন্তু হয়তো না। আমাদেরও দোষ আছে, আমাদের হাসপাতালে যারা কেয়ার নেওয়ার কথা তারা নেয় না, রোগীর লোকরা মনে করে আমি না থাকলে হবে না। এই সব কিছু একইভাবে জড়িত। কিন্তু বিশেষ করে আইসিইউ গুলিতে তো কেয়ার নেওয়ার জন্য লোকজন থাকে, তারপরেও কিন্তু মানুষের সেই কনফিডেন্সটা আসেনি, মানে কেয়ারটা। আচ্ছা, মানে এটা তাহলে কনফিডেন্সটা আসেনি। যারা দেখে
যাদের রোগী ভর্তি হয় তারা চোখে দেখে না যে সত্যি সত্যি ওই ধরনের কেয়ারটা নিচ্ছে কিনা। এমনি বাংলাদেশে যে জেলা শহরগুলোতে হাসপাতালগুলো আছে সেগুলিতে কি আইসিইউ করবার মতো ফ্যাসিলিটি আছে, ইনফ্রাস্ট্রাকচারাল সুবিধা আগে আছে? কি ধরেন আইসিইউ করতে গেলে একটা পরিবেশ, একটা জায়গা দিয়ে দিল, একটা কিছু এরিয়া দিয়ে দিল, আর তারপরেই আবার ওখানে এখনো আমাদের দেশে হাসপাতালে আইসিইউ চালাতে অ্যানাস্থেটিস্টটাই চালাবে ইদানিংকালে। এখনো পর্যন্ত যারা প্রশিক্ষিত আছে অ্যানাস্থেটিস্টই কিছু আছে, তারা অ্যানাস্থেটিস্টার ট্রেনিং এর সময়, কোর্সের সময় আইসিইউতে প্লেসড হয়, দেখে, তো তারাই চালাবে। কিন্তু মানে আমাদের দেশে অ্যানাস্থেটিস্টের এত অভাব যে তারা নিজেদের ওটি চালানো বা থেকে শুরু করে আইসিইউতে যদি কাজ করতে হয়, এই সমস্ত কম্বাইন করতে গেলে প্রচুর অ্যানাস্থেটিস্ট এবং লোকবলের দরকার। সেই লোকবলেরও আমাদের বড় অভাব। সুতরাং আমরা শুধু একটা আইসিইউ ডিক্লেয়ার করে একটা জায়গা করলাম, কয়েকটা যন্ত্রপাতি দিলাম, চালানোর লোকের অভাবে সেই আইসিইউগুলো চলবে না। চলবে না মানে ইস্পিত লক্ষ্য হবে না। আইসিইউ আছে কিন্তু রোগী ভালো হবে না। কিন্তু রোগী ভালো করবার জন্য এই আর কি উদ্যোগ নেওয়া প্রয়োজন মনে করেন? না, একটা উদ্যোগ তো ভালোই, এই যে একটা 35 বেড অ্যাড হবে, ফাইন, ডেফিনেটলি এর মধ্যে ডেফিনেটলি অনেক অনেক রোগীর উপকার হবে, অনেক রোগী সুস্থ হবে 35 বেড অ্যাড হলে পারে। আরও কিছু ডাক্তারদের, আমি যেমন ঢাকা মেডিকেলে যখন ছিলাম আইসিইউতে কোনো স্যাংশন পোস্টই ছিল না। আমি জানি না এখন তার থেকে কোনো পরিবর্তন হয়েছে, আমি 10 বছর ছেড়েছি, তার থেকে পরিবর্তন। এগুলো দরকার, স্যাংশন পোস্ট আইসিইউতে থাকতে হবে, স্পেশালিস্ট পোস্ট থাকতে হবে। আইসিইউ একটা 24 ঘন্টার রক্ষণাবেক্ষণ দরকার। বিদেশে 24 ঘন্টা একজন স্পেশালিস্ট আইসিইউতে থাকে সবসময় বসে। এটা শুধু ঢাকা মেডিকেল কলেজে সম্ভব হয়েছে, তাদের কনসালটেন্ট আছে বলে। কিন্তু মফস্বলে যে সমস্ত সরকারি আইসিইউতে আছে তাতে কোনো স্পেশালিস্ট 24 ঘন্টা থাকে না, সকালের দিকে থাকে, 2টোর পর থেকেই নার্সরা বা অনকল সার্ভিস থেকে। তো কিন্তু সার্বক্ষণিক ইয়েটা সার্বক্ষণিকটা খুবই দরকার একজন স্পেশালি, কারণ রোগীর তো চেঞ্জ অনবরত হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে তার প্যারামিটার চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছেন? এবং সেই চিকিৎসা তাৎক্ষণিক না দিতে পারলে তো ওই ওয়ার্ডের মতো হয়ে গেল, পরের দিন সকালে এসে চিকিৎসা দিতে লাভ হবে। নিবিড় 24 আওয়ার্সের যে ইয়েটা সেটা আসলে সেটা মেনটেন করতে সেই ম্যানেজমেন্টটা আমাদের সব জায়গায় নেই। সব জায়গায় নেই। অধ্যাপক খলিলুর রহমান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি অনেক কিছু বলার সুযোগ পেলাম, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম অধ্যাপক খলিলুর রহমানের সঙ্গে। চলে যাব অন্যান্য খবরে। এবছর খুলনার মানুষ একটু ভিন্নভাবেই 21শে উদযাপন করেছে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত বড় পরিসরের শহীদ মিনারে এবার 21শে উদযাপন করেছে তারা। নগরীর ঐতিহ্যবাহী হাদিস পার্কে সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত হয়েছে নতুন এই শহীদ মিনার। বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কে সমবেত হয় খুলনাবাসী। রাত 12টা 1 মিনিটে বেদিতে ফুল দেওয়ার ঠিক আগে নবনির্মিত শহীদ মিনার খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। নতুন এই শহীদ মিনারে এসে অভিভূত নগরবাসী। ঈদে যেমন নতুন কাপড় পরলে যেরকম মনে আনন্দ লাগে, সেরকম নতুন শহীদ মিনারে আমরা ফুল দেবার খুবই আনন্দিত। এর অবকাঠামো খুবই সুন্দর এবং পরিসরও বড়, সুতরাং এখানে আজকে আমি পুষ্পার্ঘ করতে এসে খুবই গর্ববোধ করছি। বায়ান্নর ভাষা আন্দোলনের পরপরই শহীদ হাদিস পার্কে গড়ে ওঠে খুলনার প্রথম শহীদ মিনার। 1974 সালে পুনর্নির্মাণ করা হয় এটি। জরাজীর্ণ হয়ে পড়ায় 2012 সালে তৎকালীন মেয়রের উদ্যোগে শুরু হয় নতুন এই শহীদ মিনারের নির্মাণ কাজ। এই শহীদ মিনার আমি ডিজাইন একদম আমাদের অরিজিনাল যে ঢাকার যে আমাদের শহীদ মিনার, সেই ডিজাইনই আলোকে এই শহীদ মিনার। শহীদ মিনারে মূল কাঠামো নির্মাণ শেষ হলেও এখনো চলছে সিরামিক ও রঙের কাজ। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে খুলনার অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে এটি বিবেচিত হবে বলে আশা করছে সিটি কর্পোরেশন। সোহেল মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরে।